দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল নিউজ .tv সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজনে। আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান। দর্শক, বয়স্ক ব্যক্তিরা যখনই চিকিৎসকের শরণাপন্ন হন, বিশেষ করে ব্যথাজনিত কোনো সমস্যা নিয়ে, তখন খুব কমন কয়েকটি শব্দ বা ডায়াগনোসিস হয়ে থাকে। তার ভিতরে অস্টিও আর্থ্রাইটিস খুব কমন একটি সমস্যা। এটি প্রায় দেখা যায় যে অস্টিও আর্থ্রাইটিসে মুখে আক্রান্ত এবং তার সিভিয়ার পেইন বা ব্যথা, এই ব্যাপারগুলো। আজকে আমরা এই অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করব। আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন ডক্টর নাবিল জুনায়েদ সিডনি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি হলো অস্টিও আর্থ্রাইটিস। আসলে অস্টিও আর্থ্রাইটিস বলতে কি বোঝায়? আমি যদি আপনাকে আবার বলছি যে সবার বোঝার মতো করে ভাষায় বলি, অস্টিও আর্থ্রাইটিসও আর টাইপ অফ আর্থ্রাইটিস। এটাও বাতরোগ, কিন্তু দেখা যায় যে জেনারেল পিপল রস বাত, এই বাত, ওই বাত অনেক ধরনের টার্মস ইউজ করে, বাট এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস না, এটা অস্টিও আর্থ্রাইটিস। এটা এক ধরনের হাড় ক্ষয়জনিত বাতরোগ। এটাও সাধারণত একটু বেশি বয়সেই হয়ে থাকে। এল্ডারলি, মেল ফিমেল, পুরুষ মহিলা সবারই হয়ে থাকে, কম আর বেশি। সবারই হবে তা না, বাট অনেকেরই হতে পারে। সাধারণত কারা বা কখন অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকে? অস্টিও আর্থ্রাইটিস যেটা স্পেসিফিকলি যদি বলি, আর্থ্রাইটিস মিন্স জয়েন্ট রিলেটেড। সো এখানে যেটা হচ্ছে যে এখানেও হাড় ক্ষয় হচ্ছে, এখানে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হচ্ছে, এবং মেজর যে জয়েন্টগুলা, ইন সাম কেসেস মাইনর জয়েন্টস, যেমন মেজর জয়েন্টস মধ্যে হাঁটু বলা যায়, হিপ বলা যায়, শোল্ডার, এইসব জয়েন্টসের যে আর্টিকুলার সারফেস, মানে যেখানে দুইটা জয়েন্টস, মানে কি দুইটা হাড্ডি এসে মিলল, দুইটা বা তার বেশিও হতে পারে, যেমন নিতে আরও বেশি, এখানে কিছু মুভমেন্ট হবে। জয়েন্টের সুবিধা হলো আমাদের হাঁটা চলা, নড়াচড়া, এগুলাতে হেল্প করে। যখন ওখানে আর্টিকুলার সারফেস, মানে স্বাভাবিক যে কার্টিলেজ থাকে, ওগুলার ক্ষয় হবে, সারাউন্ডিং আরও স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, তখন এখানে মুভমেন্ট হবে না, নড়াচড়া হবে না, চলাচল হবে না, ওখানে প্রদাহ হবে, ব্যথা হবে, নড়াচড়া, পেশেন্ট কাজ করতে পারবে না। এইটাকে আমরা সাধারণত কিছুটা ডিফারেন্সিয়েট করতে পারি। অস্টিও আর্থ্রাইটিস থেকে মুক্ত থাকতে হলে তাহলে কি খুব কম বয়স বা একদম অনেক আর্লি স্টেজ থেকে কি ক্যালসিয়াম নিতে হবে? অস্টিও আর্থ্রাইটিসের সাথে ক্যালসিয়াম একটা রিলেশন অবশ্যই আছে, বাট ইয়েস, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এটা যতটা জরুরি, এটার সাথে হয়তো বা এত জরুরি না, বাট ডেফিনেটলি ইম্পর্টেন্স আছে। এখানে ক্যালসিয়ামের সাথে সাথে আমরা আরও কিছু সাপ্লিমেন্টস, গ্লুকোসামাইন, ডায়াসেরিন, এগুলোকেও সাথে সাথে আমরা ইম্পর্টেন্স দিব, যেগুলো আমরা রেগুলার যে আমাদের হেলদি ডায়েট, এগুলোর ভিতরেই কম আর বেশি অ্যাভেলেবল। সো আমি আগেই ড্রাগ সাপ্লিমেন্টের আগে বলবো, যদি ডায়েটটা কন্ট্রোলড ব্যালেন্স ডায়েট হয়, যে সব ধরনের হেলদি ফুড, আবার এখানে ওগুলাই বলবো যেগুলো আপনার ব্যাড হ্যাবিট, স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কিং, ওগুলো অ্যাভয়েড করতে হবে। স্বাভাবিক একটা হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ করা, জগিং, সুইমিং, সাইক্লিং, হোয়াট এভার ইজ পসিবল, বা যেটা আপনার বডির পশ্চারের সাথে যাচ্ছে না, এমন হেভি ওয়ার্ক করা। হেভি এক্সারসাইজ যে ইয়াং এজে করা যাবে না তা না, বাট অ্যাকর্ডিং টু দ্য নিড। এখন যে বডি বিল্ডার, সে তো কম বেশি করবেই, তাও এর ভিতরেই যখন সে বুঝবে না এটা তার জন্য ঠিক হচ্ছে না, সে এটা টলারেট করতে পারছে না, সো এই ধরনের হেভি ওয়ার্ক না করাই ভালো। অনেকে বলে থাকেন যে অস্টিও আর্থ্রাইটিস থেকে মুক্ত থাকতে হলে ডাল জাতীয় খাবারগুলো না খাওয়াই ভালো, এতে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আসলে এই অস্টিও আর্থ্রাইটিসের সঙ্গে ডাল এবং ইউরিক অ্যাসিডের সম্পর্কটি কি? অ্যাকচুয়ালি আমি কথাটা পুরোপুরি সাপোর্ট করতে পারছি না, বিকজ আর্থ্রাইটিস অনেক ধরনের আছে, অনেক ধরনের। যেটা গাউটি আর্থ্রাইটিস বলা হয়, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের একটা ইম্পর্টেন্স আছে। যে ইউরিক অ্যাসিড যদি হাইপার ইউরেসেমিয়া হয়ে যায়, ক্রিস্টাল ফর্ম করে, সোডিয়াম ইউরেট ফর্ম করে, তখন এগুলা হলো আমাদের জয়েন্ট ডিস্ট্রাকশন করে, বা জয়েন্টে ক্ষতি করে, বা মুভমেন্টে ক্ষতি করে, ওইটা এক ধরনের আর্থ্রাইটিস। বাট অস্টিও আর্থ্রাইটিসের সাথে এটার যে খুব সম্পর্ক আছে আমি সেটা বলবো না। ওজন বাড়লে কি অস্টিও আর্থ্রাইটিসের প্রবণতা বেড়ে যায়? রাইট, কথাটা ঠিক। কারণ আমাদের বডির ম্যাক্সিমাম ওয়েটই আমাদের নি, মানে দুই হাঁটুর ভিতর থেকেই যায়। হাঁটু স্পেশালি বলবো মিডিয়াল, মানে ভিতরের দিকের অ্যাসপেক্ট থেকেই বেশি যায়। যখন একটা পেশেন্টের ওজন বাড়বে, ওজনটা সাধারণত বডির আপার পার্টে, পেটে, বুকে, এইসব জায়গায় বেশি বলে, যেমন বলে ভুঁড়ি হওয়া আর কি, বাংলায় যেটাকে বলে। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, ওয়েট রিডাকশন ইজ ইম্পর্টেন্ট, যে ওজন কমানো বা ওজন স্বাভাবিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। না হলে এটা আপনার স্পেশালি হাঁটুর বা হিপস, মানে ওই
এইসব রিজনের অস্টিওআর্থ্রাইটিসকে আরও ত্বরান্বিত করতে পারে। ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি আসলে আরও কী ধরনের কার্যক্রম করা প্রয়োজন এই অসুখ থেকে মুক্ত থাকতে? আপনি স্বাভাবিক হেলদি ডায়েট, তারপর প্রপার যেই আমাদের রিকোয়ারমেন্টসগুলো যেমন ক্যালসিয়াম, ডায়াসেরিন, গ্লুকোসামিন এগুলা কন্টেনিং যে খাবার, যেমন মুরগির মাংস, ডিম, অন্য কিছু রেড মিট যদি হালকা কিছুটা খাওয়া যায়, মাছ, সবজি, ফল, এগুলোর ভিতরে অনেক ধরনের মিনারেলসিটি থাকে, সেগুলো আমরা যদি প্রপারলি গ্রহণ করতে পারি। তারপর যেটা বললাম লাইফস্টাইল মডিফিকেশন, কিছু এক্সারসাইজ, প্রয়োজন ছাড়া হেভি ওয়ার্ক বা যেটা আমি টলারেট করতে পারছি না এই ধরনের কাজ আমাদের না করাই ভালো। এর বাইরেও আমাদের যেটা অনেক সময় খেয়াল রাখতে হবে যে অনেক সময় এখানেও যদি আমরা সব কিছু মেনটেন নাও করতে পারি তাও এর ভিতরে যতটা সম্ভব। অনেকে বলে অস্টিওআর্থ্রাইটিসে হাঁটু ফুলে গেলে গরম সেক দিতে হয়, তো এই গরম সেক দেওয়ার প্রয়োজনীয়তাটা কি বা কেন দিতে হবে? আমরা সবসময় বলি ইনজুরির ক্ষেত্রে ফার্স্ট আমি বলবো, অস্টিওআর্থ্রাইটিস পরে বলছি, যে অ্যাকিউট কন্ডিশন সাধারণত প্রথম 3 দিনে আমরা ঠান্ডাটা বেশি প্রেফার করি, যেটাকে কোল্ড ওয়াটার ব্যাগ মানে অথবা ঠান্ডা শেক যেটাকে অনেক সময় বলা হয়। আর 3 দিন হয়ে গেলে যখন আমাদের অ্যাকিউট ইনফ্ল্যামেটরি স্টেজটা চলে যায় তখন আমরা সাধারণত গরম শেকটা প্রেফার করি। এতে হবে কি যে ওখানে ফার্দার পানি জমার বা যেটাকে বলে ইনফ্ল্যামেশনই রক্ত জমার এগুলোর সম্ভাবনা খুব কম হয়ে যাবে। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা একটা ক্রনিক প্রসেস, মানে এটা অনেক দিনের ব্যাপার, এটা 1 দিন 2 দিন বা এটা হয়তো আঘাতজনিত সাধারণত আমরা নাও বলতে পারি। সেই ক্ষেত্রে এখানে গরম শেকের কিছুটা রোল রয়েছে, একেবারেই নেই তা না, বাট এটা খুব যে আপনার সবসময় দিতে হবে তা না। বাট যখন বেশি হাঁটু ফোলা থাকবে তখন আমরা একটু গরম শেক দিতে পারি। এই গরম শেকের সাথে সাথে যেটা করব, যখন আমরা শুয়ে থাকি বা পেশেন্ট শুয়ে থাকে আমরা একটা মানে সাজেশন দিয়ে থাকি, অপিনিয়ন দিয়ে থাকি যে আপনি পাটা উঁচু রাখবেন, হয়তো বা বালিশের উপর উঁচু রাখবেন, সবসময় পায়ের মুভমেন্টটা ঠিক রাখবেন, তাহলে সোয়েলিংটা বা হাঁটু ফোলাটা কিছুটা কমে। পরিবারের কারো যদি অস্টিওআর্থ্রাইটিস থেকে থাকে সেক্ষেত্রে কি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে? কারণ এটি কি কোনো জেনেটিক অসুখ? এটা অ্যাকচুয়ালি এখনও রিসার্চ ওয়ার্কের ভিতরেই পড়ছে যে এটা কি অ্যাকচুয়ালি জিনগত বা বংশগত কিনা, বাট ইয়েস এখানে জেনেটিক কিছু মিউটেশনস পাওয়া যায়। এটা অনেক সময় দেখা যায় যে দাদার থাকলে বাবার হতে পারে বা নাতির হতে পারে, সো দের ইজ এ পসিবিলিটি, হতে পারে। আমরা জানি রিউমেটয়েড আর্থ্রাইটিস নামেও একটি অসুখ রয়েছে, এবং সেটি কি অস্টিওআর্থ্রাইটিসের মতোই কি একই কোনো অসুখ, নাকি তাদের ভিতরে ইন্টারনাল পার্থক্যটা কি? রিউমেটয়েড আর্থ্রাইটিস আর অস্টিওআর্থ্রাইটিসের ডিফারেন্স রয়েছে। এটা সাধারণত আমরা পেশেন্টের কিছু সিমটমস থেকে বা তাদের কিছু লক্ষণ থেকে ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস কম্পারেটিভলি আরেকটু আর্লি এজেও হতে পারে। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত যদি আঘাতজনিত কারণে না হয় সাধারণত একটু এল্ডারলি, একটু বেশি বয়সেই হয়। রিউমেটয়েড আর্থ্রাইটিসে সাধারণত ইনভলভ করে ফার্স্ট হলো আমাদের হাতের ছোট জয়েন্টগুলো, হাতের বা পায়ের। বাট অস্টিওআর্থ্রাইটিসে ইনিশিয়ালি আমরা ফার্স্ট লার্জ জয়েন্টস মানে বড় জয়েন্টস যেমন নি, হিপ, হাঁটু বা কোমরের এইসব জয়েন্টসগুলো বেশি কথা চিন্তা করি। রিউমেটয়েড আর্থ্রাইটিসে সাইড বাই সাইড আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, স্কিনের প্রবলেম মানে চামড়ার প্রবলেম হতে পারে। অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত এগুলো হয় না। আর রিউমেটয়েড আর্থ্রাইটিসে আমাদের ডিফর্মিটিগুলো খুব কম্পারেটিভলি আর্লি ডেভেলপ করে, যেমন হাত বেঁকে যাওয়া, হাত সোজা করতে না পাওয়া, কোনো কাজ না করতে পারা। অস্টিওআর্থ্রাইটিসের সাধারণত যে হাঁটুর চেঞ্জগুলো আসে, জেনু ভ্যারাস বলে, জেনু ভ্যালগাস যাই বলেন, এই ধরনের এগুলো মোটামুটি একটু ডিলেইড হয়। সো ওগুলো আমরা আস্তে ধীরে আমরা যেগুলো আমাদের এই বিষয়ে নলেজ বা জ্ঞান বা রোগীর দেখে আমাদের যে অভিজ্ঞতা সেই থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ট্রিটমেন্ট প্রোটোকলে কিছুটা পরিবর্তন আছে। রিউমেটয়েড আর্থ্রাইটিসে আমরা যেই ডিএমআরস বা ড্রাগ মডিফাইং অ্যান্টি রিউমেটয়েড ড্রাগস যেগুলা, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটয়েড ড্রাগস যেগুলো ওগুলো ইউজ করি, ওগুলা অস্টিওআর্থ্রাইটিসে আমরা সব ক্ষেত্রে সবসময় ইউজ করি না। সো রিউমেটয়েড আর্থ্রাইটিসটা অ্যাকচুয়ালি আমি বলবো যে রিউমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে রোগী অনেক সময়ই দেখা যায় যে ট্রিটমেন্টের পরও অনেক সময় কমপ্লিট রিকভারি হয় না, কারণ অনেক সময় রোগী ডিলেড ডায়াগনোসিস, মানে রোগী প্রথম বুঝতে পারে না, ডাক্তারের কাছে যায় না, যখন যায় ট্রিটমেন্ট শুরু হয়, আবার অনেক সময় দেখা যায় না আলহামদুলিল্লাহ আমরা ভালো ট্রিটমেন্টের রেজাল্টও পেয়ে থাকি। বাট স্টিল অস্টিওআর্থ্রাইটিস আর রিউমেটয়েড আর্থ্রাইটিস দে আর নট দ্য সেম, যথেষ্ট পার্থক্য রয়েছে। সর্বশেষ জানতে চাচ্ছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস থেকে মুক্ত থাকতে হলে করণীয় কি? লাইফস্টাইল মডিফিকেশন,
কিছু এক্সারসাইজ, কিছু ব্যাড হ্যাবিট দূরে রাখা, যেমন স্মোকিং, অ্যালকোহলিজম, এবং নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশিয়াস ভ্যালু যেই ফুডগুলো আছে ওগুলা গ্রহণ করা, এবং নিজে একটু সচেতন থাকা। যে কোনো ধরনের সমস্যা ইনিশিয়ালি অনেক সময় দেখা যায় যে হ্যাঁ ব্যথা হচ্ছে, থাক একটা ফার্মেসিতে যে একটু ব্যথার ওষুধ খেয়ে নিলাম, ডাক্তারের কাছে পরেই গেলাম, দরকার কি, ভিজিট দিতে হবে। সো এটা না করে আমি বলবো যে ইনিশিয়ালি যখন কোনো সমস্যা ফিল করি আমরা পেশেন্টসদের, আমি সবসময় বলি ভিজিট আ ডক্টর, ডক্টরের সাথে কনসাল্ট করেন। প্রবলেমটা যদি আর্লি ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে আপনার ডিফর্মিটি বা অন্য কোনো বড় ক্ষতি হওয়ার আগেই এটা হয়তো বা ম্যানেজ করা পসিবল। আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে এবং ভার্চুয়াল নিউজ সম্বন্ধে আপনার মতামত? আমি বলবো যে এই প্ল্যাটফর্মটা জনসাধারণের জন্য খুবই উপকারী, কারণ আমরা মাঝে মধ্যেই আমার শামীমের সাথে কথা হলো যে মাঝে মধ্যে এখানে স্পেশালিস্ট ডক্টরস আসেন, ফিজিওথেরাপিস্ট আসেন, তাদের যেই নলেজ ওর এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এটা যদি আমি মনে করি যে জনসাধারণ এটা অ্যাকসেপ্ট করতে পারে বা গ্রহণ করতে পারে, ওনারা বুঝে বিষয়গুলা, তাহলে ওনারা নিজেরাই অনেকটা সচেতন হয়ে উঠবেন। দর্শক, আমরা কিন্তু জেনে নিলাম যে অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হলেই যে এই ব্যথা নিয়ে দীর্ঘদিন থাকতে হবে আর এই ব্যথা কখনো সারবে না এমন কিন্তু নয়। সঠিক চিকিৎসা পেলে, সঠিক পরামর্শ পেলে এবং যদি সঠিক ট্রিটমেন্টের পাশাপাশি সঠিক নিয়মকানুনগুলো পালন করা হয় তাহলে অবশ্যই আপনি ব্যথামুক্ত থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং ভার্চুয়াল নিউজের সাথেই থাকুন।